নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে অসাধারণ গল্পটি আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি, গল্পটির নাম ঝড়। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন। শুরু করছি ঝড়। খুব বেশি দিনের কথা নয়। একদিনের মাত্র কয়েক ঘন্টার প্রচণ্ড ঝড়ে শহর কলকাতার স্বাভাবিক জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। বড় বড় গাছগুলো শিকড় উপড়ে পথের ওপর মুখ থুবড়ে পড়েছে। পরদিন দেখে মনে হয়েছিল যুদ্ধ হত এক একটা অতিকায় দানব অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আকাশের দিকে মুখ করে অভিযোগ জানাচ্ছে। ভাঙা ডাল, ছেঁড়া তার আর উড়ন্ত টিনের চাল সরিয়ে চলাচলের পথ সুগম করতে 1 সপ্তাহ লেগেছিল। কিন্তু আমি সেদিনের কথাই বলছি, সেই প্রলয় সন্ধ্যার কথা। কাক, চিল পটাপট মাটিতে আছাড় খেয়ে মরেছে। গাছ আর ভাঙা বাড়ি চাপা পড়ে অনেক লোক হতাহত হয়েছে। ট্রাম, বাস বন্ধ হওয়ায় বহু মেয়ে পুরুষ পথে আটকে গেছে। আর ঘরে ফিরতে পারবে কিনা সেই ত্রাস চোখ ঠেলে উঠেছে। যারা ভাগ্যবান আগেই ঘরে পৌঁছে গিয়েছিল তারা ভগবানকে ধন্যবাদ দিয়েছে। কিন্তু সেই সন্ধ্যাটাকে আমি প্রত্যক্ষভাবে দেখিনি। কিছু শুনেছি, কিছু অনুমান করেছি। বাড়িতে পদার্পণের সঙ্গে সঙ্গে সকলে 2টো করে চোখ কপালে তুলে নিরীক্ষণ করেছে আমি সেই লোক কিনা, আমার হাত পাগুলো সব যথাযথ আছে কিনা। আশঙ্কা কাটতে মাই প্রথম মুখবেদন করেছে। তুই এর মধ্যে এলি কি করে? বিপদ আপদ হয়নি তো? এদিকে যে কাণ্ড, ঠাকুর রক্ষা করেছেন। 2-1 কথায় সকলকে আশ্বস্ত করে কাণ্ড শোনার দিকে মন দিতে চেষ্টা করেছি। নিজেকে ভুলতে হলে, নিজেকে ছাড়িয়ে যেতে হলে অন্যের কথা মন দিয়ে শোনার মতো ওষুধ আর নেই। কিন্তু সেই পারা বড় শক্ত, আমারও সহজ হচ্ছিল না। ঝড় থেমে গেছে, তাই এরা ঝড়ের গল্প করতে পারছে। আর কত ফাঁড়া গেল তার রোমাঞ্চকর বিবরণ কানে আসছে। বিপদ হতে পারত বই কি, খুব বিপদ হতে পারত। কিন্তু আমার বুকের ঝড় এখনো থামেনি। দেহের সবগুলো স্নায়ুতে টান ধরে আছে। ওদের কথা শুনতে শুনতে সেগুলিকেই শিথিল করার চেষ্টা, সহজ হওয়ার চেষ্টা। আমি তখন আকাশে ছিলাম, একটা মালবাহী প্লেনে, যার পাইলট ক্যাপ্টেন সিং, যোগিন সিং। আর একটু বিস্তৃত করে বলা দরকার, কলকাতা থেকে কুচবিহার ট্রেনে প্রায় 2 দিনের পথ, প্লেনে 1.5 ঘন্টার। খবরের কাগজের কাজে প্রায় তখন এদিকে আসতে হতো। এই সূত্রে যোগিন সিংয়ের সঙ্গে আলাপ। মাসে 4 বারও প্লেনে যাতায়াত করেছি। তাছাড়া 2-1 বার আসাম বা বাগডোগরা থেকে ফেরার সময়ও যোগিন সিংয়ের প্লেন পেয়ে গেছি। ছোট একটা বেসরকারি প্রতিষ্ঠানের সর্বপ্রধান পাইলট যোগিন সিং। গোড়ার জীবনে 3 বছর মিলিটারিতে ছিল, এই সুবাদে ক্যাপ্টেন। মিলিটারির ওপরওয়ালাদের সঙ্গে বনিবনা না হওয়াতে পার্মানেন্ট কমিশন পায়নি বা নেয়নি। প্রথম শর্তের মেয়াদ ফুরোতেই ছেড়ে এসেছে। বনিবনা না হওয়ারই কথা। তবে মেজাজের ওপর মেজাজ দেখানোর লোক থাকলে যোগিন সিংয়ের সেখানে টিকে থাকার কথা নয়। তার মতো পাইলট নিয়মিত সার্ভিসের অনেক বড় বড় প্রতিষ্ঠানেও অনায়াসে মোটা মাইনের কাজ জোটাতে পারত। মাসে 2-10 বার ইংল্যান্ড আমেরিকা করতে পারত। কিন্তু সে কাজ করতে হলে নিয়মের বশ হতে হয়।
মেজাজও কিছুটা খাটো করতে হয়। যোগিন সিংয়ের সঙ্গে চেনা যাত্রী হিসেবে আমার আলাপ বটে, কিন্তু হৃদ্যতার আরও একটু কারণ ছিল। বছর ৩-৪ আগে খবরের কাগজে একটা ফ্রি ফাইটের ছবি ছাপা হয়েছিল। সেটা আজ আর কারো মনে নেই বোধহয়। কলকাতার বাইরের এক অভিজাত হোটেলে বয়সের গরমে আর টাকার গরমে ৩টি ধনী সন্তান নিজেদের ভাষায় এক বিদেশি তরুণী মহিলার উদ্দেশ্যে তরল টিকা টিপ্পনী কাটছিল। মহিলা ভাষা না বুঝলেও তাকে নিয়েই কিছু হচ্ছে বুঝে ক্রুদ্ধ এবং আরক্ত হয়ে উঠেছিলেন। যোগিন সিং মদ খাচ্ছিল আর ব্যাপারটা লক্ষ্য করছিল। উঠে গিয়ে প্রতিবাদ করতে ধনীর দুলালেরা ৩জনেই একসঙ্গে রুখে উঠল এবং মাতাল বলে কটূক্তি করে উঠল। একে ৩জন তারা, তাই স্বাস্থ্যও কারো খারাপ নয়। যোগিন সিং আর কিছু না বলে নিজের টেবিলে এসে মদের গেলাস খালি করল। তারপর উঠে গিয়ে চুপচাপ বাইরে চলে এলো। একটু বাদে চায়ের পাট শেষ করে আমি বাইরে এসে দেখি যোগিন সিং নির্লিপ্ত মুখে হোটেলের বাইরে দাঁড়িয়ে চোখাচোখি হতে নিষ্পৃহ উক্তি করল, হ্যালো। আমিও বললাম, হ্যালো। আলাপ তখনও এর বেশি নয়। এরোড্রাম থেকে বেরিয়ে অনেক সময় এক হোটেলে এসে উঠলেও লোকটাকে অত মদ খেতে দেখে আমি তেমন বেশি কাছে ঘেঁষি না। কিন্তু সেদিন আমার সাংবাদিক চোখে কি যেন একটা সম্ভাবনার অস্বস্তি দেখা দিল। ট্যাক্সি ধরার অছিলায় আমি দাঁড়ালাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ভিতরের মহিলাটি আগেই চলে গিয়েছিলেন। লোক ৩টিও একটু পরেই বেরুলো। তারপর ফুটপাথের ওপরেই খণ্ডযুদ্ধ। দুজনের নাক মুখ দিয়ে গলগল করে রক্ত বেরুতে লাগলো। তারা ফুটপাথে গড়াগড়ি খাচ্ছে। ৩য় জন প্রাণ বাঁচিয়ে মোটরে উঠে চম্পট দিয়েছে। আমি কিছুই করিনি, শুধু দাঁড়িয়ে দেখেছি আর ঠিক যে মুহূর্তের ছবি তোলা দরকার সেই মুহূর্তের একটা ছবি তুলেছি। তারপর ঘটনার বিবরণ লিখে কাগজে পাঠিয়ে দিয়েছি। এই থেকেই হৃদ্যতা। পরে যোগিন সিং হাসতে হাসতে বলেছে, তার উপকার করেছি আমি। সে অনেক জায়গা থেকে অনেক সাবাস পেয়েছে বলে নয়। লোকগুলোর টাকার জোর আছে, তারা কেস করত, অন্যভাবেও জব্দ করার চেষ্টা করত। কিন্তু খবরের কাগজে এভাবে ফলাও করে সব প্রকাশ হয়ে পড়াতে নিজেরাই গা ঢাকা দিয়ে আছে। খবরের কাগজ তার জোরালো সাক্ষীর কাজ করেছে। আমি প্রীত হয়েছিলাম, কিন্তু এও জানি যোগিন সিং কারো উপকারের পরোয়া না রেখেই যা করার করেছিল। এরপর বাইরের এরোড্রাম থেকে বেরিয়ে সে যখন হোটেলে উঠেছে আমাকেও সেখানে টেনে নিয়ে গেছে। আমি বসে বসে তাকে অনেক মদ খেতে দেখেছি, কিন্তু মাতাল হতে দেখিনি। তাকে দেখলে বা কথাবার্তা বললে পাঞ্জাবি বলবে না কেউ। দাড়ি গোঁফের বালাই নেই, আমাদের মতোই পরিষ্কার বাংলা বলে। ছেলেবেলা থেকে বাংলাদেশেই মানুষ। যাক, বর্তমানের কথা বলি। কুচবিহার থেকে আমার ফেরার তাড়া ছিল, কিন্তু 2 দিনের আগে প্লেনে সিট পাবো সে আশা ছিল না। ইতিমধ্যে যোগিন সিং এর প্লেন দেখে উৎফুল্ল হয়ে উঠলাম। সে আবার পরদিনই বিকেলে প্লেন নিয়ে ফিরছে জেনে তাকে ধরলাম, নিয়ে যেতে হবে। যোগিন সিংও তক্ষুনি রাজি। তার এক টেলিফোনে ফেরার ব্যবস্থা হয়ে গেল। কারো আপত্তির প্রশ্ন ওঠে না। যোগিন সিং বলেছে যখন, মালের ওপর বসিয়ে নিয়ে গেলেও নিয়ে যাবেই জানি। পরদিন দুপুর থেকে আকাশের অবস্থা ঘোরালো। কাগজেও ঝড়ের আভাস দিয়েছে। শাঁ শাঁ করে বাতাস বইছে। থমথমে মেঘের গুরুগুরু ডাকটা অন্য রকম। যোগিন সিংকে জিজ্ঞাসা করলাম, এই ওয়েদার যাবে কি করে? সে নির্ভাবনার জবাব দিল,
যেতে হবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কোথায় অ্যাপয়েন্টমেন্ট? কলকাতায়? মাথা নাড়লে, হাসলো একটু। এ ধরনের হাসি আমি চিনি। বললাম, তাহলে তো বেশ জটিল অ্যাপয়েন্টমেন্ট মনে হচ্ছে। সময় না গেলে নিশ্চয় কোনো লেডির বিরাগভাজন হবার ভয় আছে। যোগিন সিং আরও হেসে আরও বেশি মাথা ঝাঁকালো। আমার শোনার ইচ্ছে ছিল, কিন্তু সদাব্যস্ত যোগিন সিংয়ের প্রণয় কথা ফেঁদে বসার মেজাজ ছিল না। টুকটাক দু চার কথা মাত্র জানা গেল। মহিলার নাম যশোধরা, ক্রিশ্চিয়ান, মস্ত ব্যবসায়ীর মেয়ে ছিল। কিন্তু তাদের বড় অবস্থার সময় যোগিন সিং ও মেয়ের পাত্তা পায়নি। বাপের ব্যবসা লাটে উঠতে খানিকটা সুবিধে হয়েছে। তখনও যোগিন সিংয়ের টান দেখে, না, টান আরও বাড়তে দেখে যশোধরা বুঝেছে যোগিন সিংয়ের লোভ তার বাবার টাকার ওপর নয়, লোভ তারই ওপর। সে অনেক ব্যাপার। যোগিন সিং হাসি মুখে স্বীকার করেছে, অ্যাপয়েন্টমেন্ট ফেল করলে রক্ষা নেই। সেটা সত্যি কথাই। মেয়ের যেমন মেজাজ তেমনই অভিমান। একবার অ্যাপয়েন্টমেন্ট ফেল করার ফলে সে কি কাণ্ড! যোগিন সিং অন্যমনস্ক হয়ে পড়ল। কাণ্ড বিস্তারে আগ্রহ দেখা গেল না। একটু বাদেই গা ঝাড়া দিয়ে উঠে ব্যস্ত পায়ে কোথায় চলে গেল। কিছু হয়তো মনে পড়ে থাকবে। যথাসময়ে এয়ার অফিসে এসে হতাশ হলাম। এই আবহাওয়ায় প্লেন ছাড়বে মনে হয় না। ঝোড়ো বাতাস ক্রমে বাড়ছে। আকাশের অবস্থা ভয়াবহ। এ সময় কুচবিহার থেকে ওই একটাই প্লেন ছাড়ার কথা। ছোট বেসরকারি প্রতিষ্ঠানের মালবাহী প্লেন। ছাড়বে কি ছাড়বে না এ নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। তবু ক্যাপ্টেন যোগিন সিং আসতে অফিস থেকে তাকে জানানো হলো সব জায়গারই ওয়েদার রিপোর্ট খারাপ, টেক অফ করা ঠিক হবে না। যোগিন সিং কান দিলে না, নিঃশঙ্ক জবাব দিল, ও কিছু না, উপর দিয়ে চলে যাব। আমার ভয় ধরল একটু। এক ফাঁকে তাকে ধরে জিজ্ঞেস করলাম, এর মধ্যেই তুমি যাবে? তুমি থেকে যাও না, কাল যেও। নিজের কাজে চলে গেল। দ্বিধা কাটিয়ে নিজেকে চাঙ্গা করে তুলতে চেষ্টা করলাম। প্লেন যাবে, যোগিন সিং যাবে, এত মালপত্র যাবে, সঙ্গে যাত্রীও যাবে আরও। এর মধ্যে নিজের প্রাণটার জন্যে এত ভাবতে লজ্জা করল। তাছাড়া সত্যি বিপদের সম্ভাবনা থাকলে যোগিন সিংই বা রওনা হতে চাইবে কেন? প্লেন উঠল। আমরা 4 জন মাত্র যাত্রী। এছাড়া পাইলট, কো পাইলট এবং 2-4 জন ক্রু। কিছুক্ষণের মধ্যেই আমাদের অর্থাৎ যাত্রীদের অবস্থা সঙ্গীন। মালবাহী প্লেনের বসার আসনের অবস্থা প্যাসেঞ্জার প্লেনের মতো নয়। মালের সঙ্গে খানিকটা মালের মতো হয়েই আসা, তবে কোমরে বাঁধার বেল্ট গোছের কিছু আছে। সামনেই মুহুর্মুহু লাল আলো জ্বলছে। ফ্যাশন ইয়োর বেল্ট, বেল্ট বেঁধে বসুন। কিন্তু ওই বেল্ট বাঁধা সত্ত্বেও স্থির হয়ে বসে থাকা অসম্ভব। বাইরে ঝড় কতটা টের পাচ্ছি না, কিন্তু ঝাঁকানি দোলানিতে প্রাণ ওষ্ঠাগত। ঘড়ি দেখলাম, সময় অনুযায়ী আমরা কলকাতার ওপর এসে পড়েছি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভয় আর ত্রাসে শরীরের রক্ত হিম হয়ে এলো। অনেক উঁচু দিয়ে প্লেনটা চক্রাকারে ঘুরছে। নিচে নামার এক একটা চেষ্টার মুখে লণ্ডভণ্ড কাণ্ড। আমরা কে কোথায় হুমড়ি খেয়ে পড়ছি ঠিক নেই। মনে হচ্ছে ঝড়ের মুখে কুটোর মতো এখুনি সব নিঃশেষ হয়ে যাবে। চোখের সামনে মৃত্যু দেখছি আমরা, মৃত্যুর প্রতীক্ষা করছি। এরই মধ্যে ঝড়ের তাণ্ডব এড়িয়ে কোনো মতে প্লেন সম্ভবত অনেক উঁচুতে উঠে স্থির হলো একটু। ভিতরে সকলে চিৎকার করে বলাবলি করতে লাগলো, প্লেন আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হোক।
যেখান থেকে এসেছি সেইখানে, অথবা যে কোনো দূর দূরান্তে যেখানে ঝড় নেই। আমিও একমত, কিন্তু জানাবো কাকে? জানাবার সুযোগ হলো। কী কারণে মিনিট দুয়ের জন্য কো পাইলটের হাতে প্লেন ছেড়ে একবার ভেতরে এলো ক্যাপ্টেন সিং। মনে হলো ভগবান আমাদের আর্জি শোনাবার জন্যেই তাকে ভিতরে পাঠালেন। বিপদ সম্বন্ধে আমরা বুঝি কি, সে বেশি বোঝে, সেই জ্ঞানও তখন আমাদের নেই, শুধু বাঁচার আকুতি। অন্য যাত্রীরা তাকে দেখেই চিৎকার চেঁচামেচি করে উঠল। তারা আশ্বাস চায়, বাঁচার আশ্বাস। প্লেন ফিরিয়ে নিয়ে যেতে বলল তারা, কিন্তু অনুভূতি শূন্য পালিশ করা মূর্তি যোগিন সিংয়ের কারো কথার জবাব দিলে না। ভিতরে একটা ছোট্ট খুপড়ির মধ্যে গিয়ে ঢুকল, আর 2 মিনিট বাদেই বেরিয়ে এলো। এইবার তাকে দেখা মাত্র আমার ত্রাস আরো বেড়ে গেল, কারণ আমার মনে হলো ওখানে গিয়ে সে গলায় খানিকটা মদ ঢেলে এলো। সত্যি মিথ্যে জানি না, কিন্তু আমার তাই মনে হলো, বিশ্বাস হলো। রাগে, ক্ষোভে আর ভয়ে দেহ অবশ। মনে হলো এক বদ্ধ পাগলের পাল্লায় পড়েছি আমরা। এই দুর্যোগ থেকে আর অব্যাহতি নেই, প্রাণের আশা নেই। যোগিন সিং ভিতরে চলে গেল। কোথা দিয়ে কোথায় উঠছি জানি না, তবে প্লেনের দাপাদাপি অপেক্ষাকৃত কম। ভাবতে চেষ্টা করলাম, হয়তো আমার অনুমান মিথ্যে। যোগিন সিং হয়তো কোনো কাজেই ওই খুপড়ির মধ্যে ঢুকেছিল। ডিউটির সময় মদ খাবেই বা কোন সাহসে? আশা করতে ভালো লাগলো আমরা হয়তো নিরাপদ স্থানেই ফিরে চলেছি। তখন সন্ধ্যা পার হয়ে গেছে। কোন দিকে চলেছি কিছু ঠাউর করা যাচ্ছে না। অকস্মাৎ মিনিট কয়েকের জন্যে সাক্ষাৎ মৃত্যুর বিবরের মধ্যেই যেন ঢুকে পড়লাম আমরা। দেহের সব রক্ত প্রবল বেগে শিরশির করে উঠতে লাগলো। বুঝলাম শাঁসা করে নিচের দিকে নামছে প্লেন। ঝড়ের সামান্য একটু বিরতির অপেক্ষায় ছিল যোগিন সিং। তারপরেই সব বোঝাবুঝির বাইরে আমরা। 10 মিনিট গেছে, কি 10 ঘন্টা গেছে, কি অনন্ত কাল গেছে, কিছুই জানি না। এক সময় সচেতন হয়ে দেখলাম প্লেন থেমে আছে, আর আমরা বেঁচে আছি। সেটাই এমনই বিস্ময় যে চট করে বিশ্বাস হয় না। দরজা খোলা হতে বাইরের দিকে চেয়ে আরো বিস্ময়। এরোড্রামেই নেমেছি। ঝোড়ো হাওয়ায় তখনও 2 পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ানো শক্ত। এই বিপদ দেখেই একটা গাড়ি এসে আমাদের প্লেনের চত্বর থেকে তুলে নিয়ে অফিসে এনে ছেড়ে দিল। সর্বাঙ্গ অবসন্ন। নিশ্চিত মৃত্যু থেকে জীবনের আলোয় ফিরে আসার শান্তি, অঘরে ঘুমিয়ে পড়ার মতো শান্তি। কিন্তু যাব কি করে? এ প্যাসেঞ্জার প্লেন নয় যে কোম্পানির গাড়ি করে তাদের এয়ার অফিস পর্যন্ত পৌঁছে দেবে। এদিকে প্লেন চলাচল সব বন্ধ। অন্য কোনো কোম্পানির গাড়িও যাতায়াত করছে না, বাসও নেই। নির্জীবের মতো এরোড্রামের রেস্তোরাঁয় ঢুকে 1 কাপ কড়া কফি নিয়ে বসলাম। প্রাণে যখন বেঁচেছি, সমস্ত রাত এখানে কেটে গেলেও কোনো আপত্তি নেই। হ্যালো। যোগিন সিং। মুখ লাল, কিন্তু ঠোঁটের কোণে হাসির আভাসও একটু। যে লোকের খপ্পরে পড়ে প্রাণ যেতে বসেছিল, তাকে দেখেই আবার অন্য আশা জাগলো। যোগিন সিংয়ের ছোট্ট গাড়ি আছে একটা। সাগ্রহে জিজ্ঞাসা করলাম, তোমার অ্যাপয়েন্টমেন্ট সাউথে না এদিকেই? সাউথে। কেন? হ্যাঁ, আমাকে যতটা সম্ভব এগিয়ে দাও না, যাব কি করে? ঘড়ি দেখল, তারপর পিঠ চাপড়ে বলল, কাম অন। একটা কেবিনের দিকে এগোলো সে। কফির পেয়ালা তুলে নিয়ে আমিও তার সঙ্গে কেবিনে গিয়ে ঢুকলাম। যোগিন সিং দুজনের খাবারের অর্ডার দিল। খাবার না আসা পর্যন্ত
চুপচাপ বসে রইল, কিছু ভাবছে মনে হলো। খাবার আসতে পর্দা টেনে দিয়ে কিট থেকে মদের বোতল বার করলো। আমি অবাক। প্রেয়সী সন্নিধানে যাবার আগেও এ বস্তু গলাধ্যকরণ করতে পারে ভাবিনি। খেতে খেতে ঈষৎ ব্যঙ্গস্বরে বলল, দুর্যোগে ওখানকার নিষেধ সত্ত্বেও প্লেন ছেড়েছি বলে আমার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে শুনছি। ইডিয়েটস। ঈষৎ রক্তিম দেখালো মুখ। যে বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম তার স্মরণ করতে ইচ্ছা করে না। তবু বললাম, এভাবে প্লেন না ছেড়ে আর একটু দেখে নিলেও তো পারতে। দেখতে গেলে আর প্লেন নিয়ে ওঠাই যেত না, সে আমি আকাশের অবস্থা দেখেই বুঝেছিলাম। সেজন্য 5 মিনিট আগেই প্লেন স্টার্ট দিয়েছিলাম। অর্থাৎ সব জেনে শুনে সে প্লেন ছেড়েছে। এরকম লোককে কী বা বলি। যোগিন সিং নিবিষ্ট মনে আহার করছে আর মদ খাচ্ছে। যেভাবে খাচ্ছে মনে হলো ধীরে সুস্থে গোটা বোতলটাই শেষ করবে। বললাম, এসে যখন এই বিপদ দেখলে তখনই বা প্লেন ফেরালে না কেন? সাংঘাতিক কাণ্ড হতে পারত। বিরক্তির সুরে পাল্টা প্রশ্ন করল, ফিরব বলে প্লেন ছেড়েছিলাম? তোমাকে তো বলেছি আজ না এলেই নয়। অর্থাৎ তার অ্যাপয়েন্টমেন্ট আছে, এক রমণী তার জন্যে অপেক্ষা করছে বা করবে। এদিকে নিশ্চিন্ত মনে সে পানাহারে মগ্ন। আমি হতভম্ব। এই দুর্যোগে অ্যাপয়েন্টমেন্ট না রাখতে পারলে এক পাগল ভিন্ন আর কেউ রাগ করে না, বিশেষ করে যে লোককে আকাশপথে উড়ে আসতে হবে। কিছু শোনার জন্যেই টিপ্পনির সুরে বলতে ছাড়লাম না, এই দিনে না যেতে পারলেও কি তিনি বুঝতেন না? মাথা নাড়ল, বুঝত না। বলল, বড় অবুঝ মেয়ে, বোঝাবুঝির মধ্যে নেই। একবার এই অ্যাপয়েন্টমেন্ট ফেল করে যে দুর্ভোগ হয়েছে সে যদি জানতে। পড়বি তো পর, আজ আবার সেই দিন, সেই তারিখ। ভিতরে ভিতরে উৎসুক হয়ে উঠেছি। কুচবিহারেও একবার বলেছিল অ্যাপয়েন্টমেন্ট না রাখতে পারলে রক্ষা নেই। মেয়ের যেমন মেজাজ তেমনি অভিমান। একবার সময় মতো যেতে না পারার ফলে কি কাণ্ডই না হয়েছিল। প্রাণের মায়া তুচ্ছ করে সেই আশাই এলো বটে, কিন্তু এসে এখানে বসে মদ গিলছে। সত্যি কথা বলতে কি, যে মেয়ে যোগিন সিংয়ের মতো বেপরোয়া লোককে এভাবে নাকে দড়ি বেঁধে টেনে আনতে পারে তাকে একটিবার দেখতে ইচ্ছেও হচ্ছিল খুব। জিজ্ঞাসা করলাম, তাই এসেও তুমি এখানে দেরি করছো কেন? সংক্ষিপ্ত জবাব দিল, 8:30টায় যাবার কথা। এমনভাবে বলল যেন ওই সময়ের 2-10 মিনিট আগেও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এমনও হতে পারে নির্দিষ্ট স্থানে কোনো সময় ওদের সাক্ষাৎ হওয়ার কথা। হয়তো ঠিক সময়ে রমণীটি অভিসারে আসবেন। ঘড়ি দেখলাম 7টা বাজতে তখনও 5 মিনিট বাকি। জিজ্ঞাসা করলাম, কথা না রাখতে পেরে একবার খুব মুশকিলে পড়েছিলে বুঝি? খুব, আজকের এই দিনেই। মদ খাচ্ছে বলেই হয়তো ওর চোখের পাতা ভারী ঠেকছিল, আর মদ খাচ্ছিল বলেই হয়তো সেই মুশকিলের কথা সহজে জানা গেছে। কিন্তু মোটামুটি শোনার পরেও মুশকিলটা এমন প্রাণতুচ্ছ করে ছুটে আসার মতো মনে হয়নি আমার। যোগিন সিংয়ের মত, যশোধরার ব্যবসায়ী বাবা লোকটা আদৌ সুবিধের নয়। মেয়েকে টোপ করে মস্ত পয়সাওয়ালা জামাই গাঁথবার মতলব ছিল তার। ওই করে শেয়ার বাজারের ঘা সারাবে ভেবেছিল, কিন্তু মেয়ের জন্যেই তা হচ্ছিল না। মেয়ে ওদিকে বাপের কাছে একজন মস্ত মানুষ বানিয়ে রেখেছে যোগিন সিংকে। মস্ত টাকার মানুষ নয়, মানুষের মতো মানুষ। তার এক গোঁ তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। নিরুপায় হয়ে বাপ তখন সামনাসামনি যোগিন সিংয়ের সঙ্গে একবার কথাবার্তা কয়ে বুঝে শুনে নিতে রাজি হয়েছিল। সেও অনেক দিন অনেক চেষ্টার পর মেয়ে বাপকে এই সাক্ষাৎকারে রাজি করাতে পেরেছিল। দিনক্ষণ ঠিক ছিল, কিন্তু এমন কাণ্ড, বলতে গেলে একরকম অকারণেই যোগিন সিং আসতে দেরি করল।
এমন কিছু দেরি নয়, মিনিট 12-14। ঘোরেল বাপ ঘড়ি ধরে ঠিক 10টি মিনিট অপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। যোগিন সিং গিয়ে দেখে যশোধরাও নেই। ব্যাপারটা শুনল তার মায়ের কাছে। বাপ বেরিয়ে যাওয়ার পর রাগে জ্বলতে জ্বলতে মেয়েও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সম্ভব অসম্ভব অনেক জায়গায় যোগিন সিং খুঁজে বেড়ালো তাকে। তার বাপটাকে মনে মনে ধরে আছড়ালো বার কত। ঘণ্টাখানেক বাদে নিজের বাড়িতে এলো দেখতে যশোধরা সেখানে অপেক্ষা করছে কিনা। এসে শুনল টেলিফোনে খবর এসেছে যশোধরা হাসপাতালে আছে। রাগে আর অভিমানে মেয়ে এমন গাড়ি চালিয়েছে যে সরাসরি অ্যাক্সিডেন্ট। হাসপাতালেও এই মেয়ে সহজে মুখ ফিরিয়ে তাকায়নি তার দিকে। যোগিন সিং অনেক ক্ষমা চেয়ে অনেক নাক কান মলে জীবনে আর কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট ফেল করবে না প্রতিজ্ঞা করে তার মুখে হাসি ফোটাতে পেরেছিল। মনে মনে বললাম, যেভাবে এসেছো পারলে আজও একবার নাক কান মলে তোমাকে আবার কিছু প্রতিজ্ঞা করতে হবে। জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, অত মদ যে খাচ্ছে তাই বা ওর প্রেয়সী বরদাস্ত করবে কি করে, কিন্তু তার আগেই ঘড়ির দিকে চোখ পড়তে সচকিত হলাম। 7:35। এখন না উঠলে সে 8:30টায় পৌঁছবে কি করে? ঘড়ির দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে একটুও তাড়া দেখা গেল না। অস্ফুটেই জবাব দিল, সময় আছে। অন্য মনস্কের মতো আবার কিছু ভাবছে মনে হলো। আরও ঠিক 10 মিনিট কাটলো এইভাবে। আমি উসখুস করছি, অবাকও হচ্ছি। মদের নেশায় সময়ের গন্ডগোল হয়ে গেল। 7:45। এসো। বোতলে আরও খানিকটা আছে, সেইখানেই পড়ে থাকলো। বড় বড় পা ফেলে গাড়িতে এসে উঠল। পাশে আমি। পিছনে দেখলাম একগোছা ফুল রয়েছে। এই দিনে ফুল কোথা থেকে সংগ্রহ হলো ভেবে পেলাম না। গাড়ি ছুটেছে। হেডলাইটে রাস্তার অবস্থা দেখে আমার 2 চক্ষু স্থির। ঝোড়ো বাতাস আর নেই, বৃষ্টি পড়ছে। ভাঙা ডাল আর গাছের পাতায় সমস্ত রাস্তা ঢেকে গেছে। কোথাও মস্ত মস্ত টিনের চালা পড়ে আছে। তার ওপর দিয়েই মরমর শব্দে গাড়ি পার হতে টের পাচ্ছি বস্তুটা কি। এরকম রাস্তায় 45 মিনিটে দমদম এরোড্রাম থেকে দক্ষিণ কলকাতায় পৌঁছানোর সংকল্প শুনলেও লোকে পাগল বলবে। কিন্তু গাড়ির স্পিড দেখে আমার অস্বস্তি হচ্ছে, অস্বস্তি বাড়ছে। এক সময় স্বাভাবিকভাবেই বলতে চেষ্টা করলাম যে রাস্তা তোমার 8:30টায় পৌঁছানোর প্রশ্নই ওঠে না। জবাব দিল না। কিন্তু গাড়িতে স্পিড আরো বেড়ে গেল। রাজ্যের ভয় আমাকে গ্রাস করতে এলো। এবারে মনে হলো আমি যথাযথই এক পাগলের পাল্লায় পড়েছি। একবার প্রাণে বেঁচেছি, এবারে আর রক্ষা নেই। প্রায় 1 বোতল মদ গিলে গাড়ি চালাচ্ছে। কি করছে একটুও হুঁশ নেই নিশ্চয়। ক্ষোভে দুঃখে নিজেরই হাত কামড়াতে ইচ্ছে করলো। একবার ওভাবে বেঁচে আর চোখের সামনে অত মদ খেতে দেখেও কেন আমি যেচে সঙ্গে এলাম? মৃত্যু না ঘনালে এমন মতি হবে কেন আমার? বাধা পেয়ে গাড়ি একবার বিষম লাফিয়ে উঠছে। সামনে মস্ত মস্ত একটা ডাল বা হয়তো একটা আস্ত গাছই পড়ে আছে। স্পিড না কমিয়ে খেলনার মতোই অপরিসর ফাঁক দিয়ে গাড়িটা পার করে আনছে যোগিন সিং। শ্যামবাজার পেরিয়ে সার্কুলার রোড ধরে নক্ষত্র বেগে গাড়ি ছুটছে। রাস্তায় জনমানব নেই, পুলিশ নেই, অন্তত আমি কিছুই দেখছি না। আমি শুধু দেখছি সামনে মৃত্যু। মৃত্যু হাঁ করে আছে। ডাক ছেড়ে চিৎকার করে উঠতে ইচ্ছে করছে আমার। 2 হাতে তাকে জাপটে ধরে থামাতে ইচ্ছে করছে।
কিন্তু তার দিকে চেয়ে কিছুই করতে পারছি না। পাথরের মূর্তির মতো বসে গাড়ি চালাচ্ছে সে। ওকে বাধা দেওয়ার থেকেও যেন মৃত্যুর গহ্বরে গিয়ে ঢোকা সহজ। আমি তারই প্রতীক্ষা করছি। চকিতে একবার মনে হলো লোকটা বোধহয় আত্মঘাতী হতে চায়। এই জন্যেই অমন দুর্যোগে অনায়াসে প্লেন ছাড়তে পেরেছে, আর এই জন্যেই এই গাড়ি নিয়ে এমন পাগলা ছোটা ছুটছে। কিন্তু শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হলো না। গাড়িতে গতি কমল। রাস্তার পাশে হঠাৎ এক জায়গায় ঘ্যাঁচ করে থেমে গেল। ঘড়িতে 8:30। আমারও হুঁশ ফিরল যেন। এদিক ওদিক চেয়ে দেখি পার্ক স্ট্রিটের এক জায়গায় এসেছি। তারপর হঠাৎ এক ধাক্কা খেয়ে বিমূঢ় আমি। ফুলের গোছা নিয়ে যোগিন সিং এখানে কোথায় নামছে? আমার শরীরের রক্ত এবারে দ্বিগুণ গতিতে শিরশির করে পা বেয়ে নেমে যাচ্ছে। এপাশে সাদা দেয়াল ঘেরা বিস্তৃত সমাধিভূমি। দুর্যোগের অন্ধকারেও এখানকার সমাহিত সাদাটে পরিবেশ চোখে পড়ে। নিজের অগোচরেই মুখ দিয়ে কথা বেরুল, এখানে কোথায় যাচ্ছ? ফুল হাতে যোগিন সিং থমকে দাঁড়ালো একটু। শান্ত গভীর দৃষ্টি মেলে আমার দিকে তাকালো। হঠাৎ আমার মনে হলো দুই চোখে কত জল জমাট বেঁধে আছে ঠিক নেই। ঝরছে না, শুধু চকচক করছে। বিড়বিড় করে বলল, এখানেই তো। হাসপাতাল থেকে সোজা নিয়ে এসেছিলাম তাকে। এখানে আছে। বসো, বেশি দেরি হবে না। শ্রান্ত পা দুটো টেনে টেনে সমাধিস্থানের দিকে এগিয়ে গেল সে। আমি নির্বাক, নিস্পন্দ। নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। অনেক ধন্যবাদ।